1972 সালের 29শে ডিসেম্বর। দিনটা ছিল শুক্রবার। ইস্টার্ন এয়ারলাইন্সের ফ্লাইট 401 অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত হয়ে 163 জন যাত্রী এবং 13 জন ক্রিউ মেম্বারকে নিয়ে 55 বছর বয়সী ক্যাপ্টেন বব লফট আকাশপথে যাত্রা শুরু করেন। তাঁর ব্যক্তিগত ঝুলিতে ছিল 32 বছর এয়ারলাইন্সে কাজ করার অভিজ্ঞতা এবং 30,000 ঘন্টার রেকর্ড। সঙ্গে ছিলেন 39 বছর বয়সী ফার্স্ট অফিসার অ্যালবার্ট জে স্টকস্টিল এবং ফ্লাইট ইঞ্জিনিয়ার ডন রেপো। রাত 9:20 ফ্লাইট নিউ ইয়র্কের জন এফ কেনেডি এয়ারপোর্ট থেকে ফ্লোরিডার মিয়ামি এয়ারপোর্টের দিকে উড়ে চলে। প্লেনে কোথাও কিছু অসঙ্গতি ছিল না। 2 ঘন্টা যাত্রার পরে যখন ফ্লোরিডায় নামার সময় প্রায় কাছে চলে আসে, তখন ক্যাপ্টেন বব লফট প্লেন ল্যান্ডিংয়ের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শুরু করেন। প্লেনের ভেতরে ল্যান্ডিং সংক্রান্ত জরুরি ঘোষণাও করা হয়ে যায়। ফার্স্ট অফিসার স্টকস্টিল এই সময় ল্যান্ডিং গিয়ারকে খোলার জন্য লিভারটিকে নিচের দিকে টানেন। ল্যান্ডিং গিয়ারের কাজ হলো এটির চাকাগুলি নিচে নেমে প্লেনটিকে নিরাপদে রানওয়েতে নামতে সাহায্য করে। ল্যান্ডিং গিয়ার খুলে গেলে ক্যাপ্টেনের সামনে একটি সবুজ ইন্ডিকেটর জ্বলে ওঠে, যাতে বোঝা যায় লিভার তার কাজ সঠিকভাবে করতে পেরেছে। কিন্তু এক্ষেত্রে কোপাইলট দেখেন গ্রিন ইন্ডিকেটর জ্বলছে না এবং নোজ গিয়ার ডাউন পজিশনে আটকে রয়েছে। তিনি সাথে সাথে সেটি ক্যাপ্টেনকে জানান। ক্যাপ্টেন বব লফট লিভার অপারেট করে চেষ্টা করেন ল্যান্ডিং গিয়ার খোলার, কিন্তু গিয়ার খোলে না এবং ইন্ডিকেটরও জ্বলে না। ক্যাপ্টেন সঙ্গে সঙ্গে এই সমস্যার খবর দেন এয়ারপোর্ট কন্ট্রোল ইউনিটের কাছে। এদিকে প্লেনও তখন ল্যান্ড করার জন্য নিচের দিকে নামতে শুরু করে দিয়েছে। কন্ট্রোল ইউনিট সঙ্গে সঙ্গে ক্যাপ্টেনকে বলেন প্লেনকে 2000 ফিট উচ্চতায় নিয়ে গিয়ে অটো পাইলট মোডে রেখে সমস্যাটি খুঁজে দেখার জন্য। প্লেনে থাকা ফ্লাইট ইঞ্জিনিয়ারকে সঙ্গে নিয়ে ক্যাপ্টেন সমস্যার উৎস খুঁজতে যান, কিন্তু বহু প্রচেষ্টার পরেও কোনো সমস্যা ধরা পড়ে না। দেখা যায় প্লেনের পেছন দিকের ল্যান্ডিং গিয়ার ঠিকমতো খুলে গেলেও সামনের ল্যান্ডিং গিয়ার তখনও খুলছে না, যার ফলে কোনো মতেই প্লেনটির ল্যান্ডিং সম্ভব নয়। এদিকে প্লেনও তখন ধীরে ধীরে নিচে নামছে, আর সমস্ত চেষ্টা ব্যর্থ করে প্রায় 350 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ নিয়ে প্লেনটি জমিতে আছড়ে পড়ে। এই দুর্ঘটনায় 101 জনের মৃত্যু হয় আর 75 জন আহত হন। এয়ারপোর্টের থেকে প্রায় 30 কিলোমিটার দূরে গিয়ে পড়ে প্লেনটির ধ্বংসাবশেষ। এর কিছু সময় পরে ইস্টার্ন এয়ারলাইন্সের ফ্লাইট ট্রাইস্টার 318 ওই একই পথে নিউ ইয়র্ক থেকে মিয়ামির জন্য যাত্রা শুরু করে। যাত্রীদের রিফ্রেশমেন্ট সার্ভ করার জন্য এয়ার হোস্টেস মেরি যখন প্লেনের ফুড স্টোরের ওভেন থেকে কিছু খাবার নিতে যান, তিনি অনুভব করেন ওভেনের পাশে কেউ যেন দাঁড়িয়ে রয়েছে, কিন্তু নিজের চোখের ভুল মনে করে সেটি তিনি কাউকে বললেন না। কিছুক্ষণ পরে যখন আবার তিনি ওই ফুড কর্নারে আসেন, আবার দেখতে পান যেন একটা ছায়ামূর্তি কিছু বলতে চাইছে। মেরি এইবার খুব ভয় পেয়ে যান এবং ছুটে গিয়ে ফ্লাইট ইঞ্জিনিয়ারকে সবকিছু জানান। ফ্লাইট ইঞ্জিনিয়ার প্রথমে বিশ্বাসই করতে পারেননি, তবু কৌতূহল নিবারণের জন্য তিনি ফুড কর্নারে যান এবং দেখতে পান একটি ছায়ামূর্তি। আর যেন অস্পষ্টভাবে শুনতে পারা যায় মূর্তিটি বলছে কিছুক্ষণের মধ্যেই ফ্লাইটে আগুন লেগে যাবে। ফ্লাইট ইঞ্জিনিয়ার ওই ছায়ামূর্তিটির চেহারার সাথে ক্র্যাশ করে যাওয়া ফ্লাইট 401-এর ফ্লাইট ইঞ্জিনিয়ার ডন রেপোর চেহারার মিল দেখতে পান। এই ঘটনা ক্রিউ মেম্বার্সদের জানালে তারা কেউই এই কথাটাকে বিশ্বাস করেনি, কিন্তু কিছুক্ষণের মধ্যেই ককপিটে থাকা ক্যাপ্টেন লক্ষ্য করেন ফ্লাইটের ইঞ্জিনে কিছু সমস্যা হচ্ছে। ঝুঁকি না নিয়ে তিনি ফ্লাইটটি মেক্সিকো থেকে আবার ফিরিয়ে নিয়ে যান নিউ ইয়র্কে। সেখানে প্লেনটির সমস্ত যাত্রীদের নামিয়ে ফাঁকা প্লেনটিকে পরীক্ষামূলকভাবে ওড়ানো হয়। উড়তেই প্লেনটির লেফট ইঞ্জিনে আগুন ধরে যায়। সকলে অবাক হয়ে যান, কারণ প্লেনের ক্যাপ্টেন এই পদক্ষেপ না নিলে সকল যাত্রীর আবার সেই একইভাবে মৃত্যু হতো। তারপর থেকে এই ফ্লাইটটির নাম দেওয়া হয় দ্য ঘোস্ট ফ্লাইট 401। পরে যখন এই ঘটনার ইনভেস্টিগেশন হয়, তখন জানা যায় ফ্লাইট 318-এর বেশ কিছু পার্টস ছিল ফ্লাইট 401-এর থেকে নেওয়া। ফ্লাইট 318-এর ওভেনটিও ছিল ফ্লাইট 401-এর। 1976 সালে জন জি ফুলারের লেখা বই দ্য ঘোস্ট অফ ফ্লাইট 401 থেকে এই সকল তথ্য জানা যায়, যদিও বেশিরভাগ মানুষই এই ভৌতিক কাহিনীটি বিশ্বাস করেন না।
বিশেষ করে ইস্টার্ন এয়ারলাইন্স তো নয়ই। তবে শোনা যায় ফ্লাইট 318 থেকে নাকি ক্র্যাশ ফ্লাইট 401 এর সমস্ত স্পেয়ার পার্টস খুলে নেওয়া হয়েছিল। অস্বাভাবিক যদি কিছু নাই ঘটে থাকে, তাহলে পার্টসগুলি খোলা হলো কেন? কি মনে হয় আপনাদের? অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। পর্বটি শোনার জন্য অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। প্রতিবেদনটি যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে বেল আইকনটি অল করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, কারণ প্রতি সপ্তাহে এই ধরনের চমকপ্রদ সত্য কাহিনী আপলোড হয় গল্পের থেকে। ভালো থাকবেন। আজ তাহলে এ পর্যন্তই। নমস্কার।